ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটা সতর্ক বার্তা দিয়েছেন, আর তাতেই আর্কটিকের কৌশলগত ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়ে গেছে। চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। দেখুন, এই কথাটা কিন্তু বেশ সরাসরি আর উস্কানিমূলক, আর এটাই কিন্তু একটা বড়সড় ভূরাজনৈতিক নাটকের মঞ্চ তৈরি করে দিচ্ছে, যার কেন্দ্রবিন্দুতে আছে বিশ্বের একেবারে উত্তরের এই অঞ্চলটা। তো প্রশ্নটা হলো, আমেরিকার সবচেয়ে কাছের মিত্রের প্রতি এই হঠাৎ হুমকির আসল কারণটা কি? এটা কি শুধুই রাজনৈতিক চাপ, নাকি এর পেছনে আরও গভীর কোনো কৌশলগত খেলা চলছে? আচ্ছা, তাহলে প্রথমেই দেখা যাক ট্রাম্পের যুক্তির মূল জায়গাটা কোথায়, আর তিনি ঠিক কি বোঝাতে চাইছেন। ট্রাম্প কিন্তু খোলাখুলিই সতর্ক করেছেন যে কানাডা তার বিশাল উত্তরাঞ্চলে রাশিয়া আর চীনের দিক থেকে বেশ দুর্বল। তার মতে ওই এলাকায় যদি ঠিকঠাক প্রতিরক্ষা না থাকে, তাহলে তো এটা বিদেশি শক্তিগুলোর জন্য একরকম খোলা দাওয়াত হয়ে গেল। আসলে ট্রাম্পের এই পুরো যুক্তিটা কিন্তু দুটো মূল জিনিসের উপর দাঁড়িয়ে আছে। এক, কানাডার বিশাল ভৌগোলিক অবস্থান, আর দুই, তাদের প্রতিরক্ষা খাতে খরচের পরিমাণ। ভাবুন একবার, কানাডার আর্কটিক উপকূল রেখাটা পৃথিবীর মধ্যে সবচেয়ে লম্বা। হাজার হাজার দ্বীপ নিয়ে তৈরি এই বিশাল আর দুর্গম উপকূল এতটাই বড় যে এর ওপর ঠিকমতো নজর রাখা প্রায় অসম্ভব একটা ব্যাপার। আর এটাই কানাডার জন্য একটা বিরাট কৌশলগত চ্যালেঞ্জ। ব্যাপারটা আরও জটিল হয়ে যায়, কারণ এই বিশাল এলাকাটায় মানুষজন প্রায় থাকেই না বললেই চলে, আর আবহাওয়াও সাংঘাতিক খারাপ। ফলে এখানে সামরিক বাহিনী পাঠানো একদিকে যেমন খুব খরচের, তেমনি সময়ও লাগে অনেক। আর এই দুটো জিনিস মিলিয়েই ট্রাম্প এটাকে একটা বড়সড় নিরাপত্তা ঝুঁকি হিসাবে দেখাচ্ছেন। আর এর সাথে যুক্ত হয়েছে খরচের ব্যাপারটা। দেখুন, এই চার্টটা দেখলেই পরিষ্কার বোঝা যায় ট্রাম্প কিন্তু বারবার কানাডার প্রতিরক্ষা বাজেটের দিকে আঙুল তুলছেন। ন্যাটো জোটের নিয়ম হল জিডিপির 2% প্রতিরক্ষা খাতে খরচ করতে হবে, কিন্তু কানাডা সবসময়ই এর চেয়ে বেশ কম খরচ করে আসছে। তো ট্রাম্পের যুক্তি হল, এই কম খরচের কারণেই কানাডার প্রতিরক্ষার বেশ কিছু বড়সড় ঘাটতি তৈরি হয়েছে। যেমন ধরুন, আর্কটিক অঞ্চলে তাদের কোনো স্থায়ী সামরিক ঘাঁটি নেই। আবার তাদের যে নর্যাড আর্লি ওয়ার্নিং সিস্টেমটা আছে, সেটাও বেশ পুরনো হয়ে গেছে। এই নর্যাড কিন্তু আমেরিকার কানাডার একটা যৌথ ব্যবস্থা, যেটা পুরো উত্তর আমেরিকার আকাশকে পাহারা দেয়। কানাডার এই দুর্বলতার ছবিটা আরও স্পষ্ট হয়ে ওঠে যখন আমরা দেখি যে আর্কটিক অঞ্চলে দুটো বড় শক্তি, রাশিয়া আর চীন, তাদের উপস্থিতি ক্রমশই বাড়াচ্ছে। তবে এই দুটো শক্তির কৌশলের মধ্যে কিন্তু বেশ পার্থক্য আছে। একদিকে রাশিয়া সরাসরি সামরিক শক্তি দেখাচ্ছে, তারা তাদের সোভিয়েত আমলের পুরনো ঘাঁটিগুলো আবার চালু করছে, এমনকি হাইপারসনিক মিসাইলও মোতায়েন করছে। অন্যদিকে চীনের খেলাটা একটু অন্যরকম, অনেক দীর্ঘমেয়াদী। তারা নিজেদের নিয়ার আর্কটিক রাষ্ট্র বলছে, আর পোলার সিল্ক রোড নামে বিশাল এক প্রকল্পের টাকা ঢালছে, যার লক্ষ্য হল অর্থনৈতিক আর কৌশলগতভাবে নিজেদের প্রভাব বাড়ানো। তো এই যে রাশিয়া আর চীন দুই দিক থেকে চাপ তৈরি করছে, এর উত্তরে ট্রাম্প শুধু সতর্ক করেই থেমে যাননি, একটা আমেরিকান সমাধানের প্রস্তাবও দিয়েছেন। ট্রাম্পের এই জোটনীতির মূল কথাটাই হল, হয় বেশি টাকা দাও, নয়তো ক্ষমতা ছাড়ো। মানে নিরাপত্তার গ্যারেন্টিটা এখন আর এমনি এমনি পাওয়া যাবে না, এটা এখন একটা লেনদেনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সোজা কথা, হয় খরচের লক্ষ্য পূরণ করো, না হলে ওই এলাকার নিরাপত্তার ভার আমেরিকার হাতে ছেড়ে দেওয়ার জন্য তৈরি থাকো। সুতরাং এটা শুধু কানাডাতে একটা কথা শোনানো নয়, এটা আসলে একটা পুরো দস্তুর কৌশল। প্রথমত, খরচা বাড়ানোর জন্য মিত্রদের উপর চাপ তৈরি করা। দ্বিতীয়ত, এই অজুহাতে আর্কটিক অঞ্চলে আমেরিকার নিজেদের সামরিক উপস্থিতি বাড়ানো। আর সবশেষে আর্কটিকের নিরাপত্তা সংক্রান্ত সব সিদ্ধান্তে আমেরিকার নেতৃত্ব প্রতিষ্ঠা করা। এটা একটা নতুন আর গুরুত্বপূর্ণ রণক্ষেত্রে নিজেদের দখল কায়েম করার একটা পরিষ্কার পরিকল্পনা। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ করেই আর্কটিক অঞ্চল নিয়ে এত মাতামাতি কেন? এর কারণ হল, আর্কটিক নিজেই এখন একটা বিরাট পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। এর পেছনের মূল কারণটা হল জলবায়ু পরিবর্তন। দেখুন, অতীতে আর্কটিক ছিল বরফে ঢাকা, দুর্গম একটা জায়গা, একটা বাফার জোন। কিন্তু এখন বরফ গলে যাওয়ায় নতুন নতুন বাণিজ্যিক জলপথ খুলে যাচ্ছে, আর ভবিষ্যতে এই অঞ্চলটাই হয়ে উঠবে প্রাকৃতিক সম্পদ আর সামরিক চলাচলের একটা বড় কেন্দ্র। এক কথায় বলতে গেলে, যেটা একসময় ছিল একটা বরফ ঢাকা বাফার জোন, সেটাই এখন হয়ে উঠছে একটা কৌশলগত হাইওয়ে।
এই পরিবর্তনটাই আসল কথা। তাহলে এখানে বাজিটা ঠিক কিসের ওপর? বাজিটা হলো ২১ শতকের বাণিজ্য, জ্বালানি আর সামরিক অবস্থানের নিয়ন্ত্রণের ওপর। ভাবুন, বরফ গলার ফলে এশিয়া আর ইউরোপের মধ্যে যাতায়াতের জন্য নতুন অনেক ছোট জলপথ খুলে যাচ্ছে। তার সাথে বেরিয়ে আসছে বিলিয়ন বিলিয়ন ডলারের তেল, গ্যাস আর দুর্লভ খনিজের বিশাল ভাণ্ডার। আর মহাদেশগুলোর মধ্যে সামরিক বাহিনী পাঠানোর জন্য তৈরি হচ্ছে নতুন দ্রুততর রুট। তাহলে শেষ প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, বরফ যেমন গলছে তার সাথে সাথে কি একটা নতুন বিশ্বসংঘাতও অনিবার্য হয়ে উঠছে? এই নতুন উন্মুক্ত হওয়ার সীমান্তটা কি দেশগুলোর মধ্যে সহযোগিতার এক নতুন দিগন্ত খুলে দেবে, নাকি এটাই হয়ে উঠবে ২১ শতকের পরবর্তী বড় সংঘাতের কেন্দ্র? আমাদের বিশ্বকে বদলে দেওয়া এরকম ভূ-রাজনৈতিক বিষয়গুলো নিয়ে আরও গভীর বিশ্লেষণ দেখতে চাইলে ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিকে সাবস্ক্রাইব করতে পারেন।